র্যাবের আয়নাঘর ছিল, তদন্তের স্বার্থে জুলাই বিপ্লবের পরেও সেভাবেই রাখা হয়েছে জানালেন মহাপরিচালক। গুম খুনের ঘটনায় ক্ষমা প্রার্থনা। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত। দিল্লিতে বিক্রম মিশ্র। সম্পর্ক উন্নয়নে দুদেশকে আন্তরিক হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। মিথ্যা মামলাগুলোর নিষ্পত্তি হলেই দেশে ফিরবেন তারেক রহমান, জানালেন মির্জা ফখরুল। পতিত সরকারের কড়া সমালোচনা রিজভীর। এবং ঠান্ডায় কাঁপছে উত্তরের মানুষ। জুবুথুবু, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ তাপমাত্রা 10 ডিগ্রি। 2-1 দিনের মধ্যে আসছে শৈত্যপ্রবাহ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে বাসিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। র্যাবের আয়নাঘর ছিল, তদন্তের স্বার্থে জুলাই বিপ্লবের পরেও সেভাবেই রাখা হয়েছে বলে জানিয়েছেন সংস্থার মহাপরিচালক AKM শহীদুর রহমান। দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। র্যাব বিলুপ্তির বিষয়ে তিনি আরও জানান, সরকার যে সিদ্ধান্ত নেবে সেটাই শিরোধার্য। এ সময় পতিত সরকারের আমলে র্যাবের হাতে গুম খুনের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চান শহীদুর রহমান। আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন সংস্থার মহাপরিচালক অতিরিক্ত IGP AKM শহীদুর রহমান। আয়নাঘর, গুম, খুন সহ যত ধরনের অভিযোগ উঠেছে তা কমিশন তদন্ত করছে বলে জানান তিনি। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল, আছে, এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য। কোথাও এখন কোন রকম যেন কোনো পরিবর্তন না করা হয়। অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল। নারায়ণগঞ্জে 7 খুন সহ এ পর্যন্ত যারা র্যাবের হাতে নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেন ডিজি। নারায়ণগঞ্জে 7 খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। সম্প্রতি এক বৃহৎ রাজনৈতিক দল র্যাব বিলুপ্তির বিষয়ে দাবি তুলেছে। এমন প্রশ্নে তিনি জানান, এই বিষয়ে সরকার যা সিদ্ধান্ত নেবে তাই মেনে নেওয়া হবে। এই ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই শিরোধার্য। সরকারের সিদ্ধান্ত অপেক্ষা হবে। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। ভারত পাকিস্তানের মধ্যকার কোনো ইস্যুর কারণে সার্ক সক্রিয় হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, দুটি দেশের মধ্যকার সমস্যার কারণে অন্য দেশগুলোকে প্রভাবিত করা উচিত নয়। প্রতি বছর দক্ষিণ এশিয়ার নেতারা যদি সাক্ষাৎ করেন, একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন, তাহলে গোটা বিশ্বের কাছে একতার বার্তা যায়। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন অ্যাকনোলজির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। সকাল 10টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হন তিনি। এ সময় সার্ককে সক্রিয় করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে আবারও আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানালেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে নাটোর সেনাবাহিনীর কোর অফ ইঞ্জিনিয়ার্স এর বাৎসরিক অধিনায়ক সম্মেলনে এই কথা বলেন তিনি। এ সময় কোরের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে বিদেশে পরিচালিত বিভিন্ন কার্যক্রম বিষয়ে মতবিনিময় করেন তিনি। ভারতে বসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনাকে সমর্থন করে না মোদী সরকার। বুধবার ঢাকায় দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের এক বৈঠকে একথা বলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র। শেখ হাসিনা নিজের ব্যক্তিগত যোগাযোগের উপকরণ ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন। ভারত সরকার তাকে কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ প্রদান করেনি। এছাড়া ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু।
আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই চির ধরা ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে দুপক্ষকেই আন্তরিক হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মধুর সম্পর্কে ভর করা কালো মেঘের ছায়া না সরা পর্যন্ত দুদেশই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন তারা। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র ঢাকা সফরকে ইতিবাচক হিসেবেও দেখছেন বিশেষজ্ঞরা। মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা সাংস্কৃতিক সব ক্ষেত্রেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিক। তবে ৫ আগস্ট সরকার পতনের পরই মোদী সরকারের একটা পররাষ্ট্রনীতি প্রকট হয়, যেখানে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে যে বাংলাদেশ নয়, ভারত সরকার চাই শেখ হাসিনা তথা আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখতে। দিল্লির এমন একচোখা নীতির কারণেই দুদেশের সম্পর্কে তৈরি হয়েছে যোজন যোজন দূরত্ব। রাজনৈতিক পালাবদলের পর অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা অব্যাহত রেখেছে ভারত। সংখ্যালঘু ইস্যুতে তিলকে তাল বানিয়ে বিজেপি ও ভারতীয় কিছু হলুদ গণমাধ্যমের অপপ্রচার সহ নানানভাবে চাপ দিয়ে আসছে ভারত। ভিসা বন্ধ সহ সকল পণ্য রপ্তানি বন্ধ রেখেছে দেশটি। এতে শুধু বাংলাদেশ নয়, ভারতের অর্থনীতিতেও পড়েছে নেতিবাচক প্রভাব। উভয় পক্ষেরই আসলে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। বাংলাদেশের ব্যবসাও কিন্তু সেভাবে হচ্ছে না। এখন যেহেতু ভিসা ইস্যু হচ্ছে না সেরকম করে, ভিজিটর ভিসা হচ্ছে না, যার ফলে এই যে পুরো যে এটা ট্যুরিস্ট ফ্লো সেটা তো নর্মাল এই মুহূর্তে নেই। দুটো দেশের মধ্যেই সম্পর্ক যদি ভালো থাকে তাহলে দুটো দেশই কিন্তু বেনিফিশিয়ারি হয়। ভারতের এমন নেতিবাচক অবস্থানে চুপ করে বসে থাকেনি বাংলাদেশ। ভদ্র ভাষায় নিজেদের করা অবস্থান জানান দেওয়ার পরই ঢাকায় পাঠানো হয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রীকে। যে ট্রেনগুলো বন্ধ আছে এই ট্রেনগুলো চালু করতে হবে, বাস চালু করতে হবে, এগুলো সবই নির্ভর করছে ভিসার উপরে। ভিসা দিলেই কিন্তু এগুলো হচ্ছে এবং এর ফলে কিন্তু ভারতেরও ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিশেষ করে কলকাতার ব্যবসায়িক মহল সাফার করছে, হোটেল সাফার করছে। দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতিতে ভারত হারাচ্ছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। ইতোমধ্যে দেশটির মূল্যস্ফীতি 2 ডিজিট ছাড়িয়েছে। সম্পর্কে যে মেঘ জমেছে সেটাকে দূর করতে হবে। তো মেঘটা কেন জমলো, তো সেইটা যদি আমরা ভালোভাবে চিহ্নিত করতে পারি তাহলে সেক্ষেত্রে সমাধানটা কিন্তু অনেকটা সহজ। আর ব্যবসা বাণিজ্যের সম্পর্ক যত তাড়াতাড়ি সম্ভব এটা ইতিবাচক করে বা সেই পথে নিতে হবে। তবে সচিব পর্যায়ের বৈঠকে কোনো পক্ষই ছাড় দেয়নি। অন্যদিকে বৈঠক চলাকালীন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ইউরোপীয় ইউনিয়নকে অনুরোধ জানান দিল্লি থেকে ভিসা সেন্টার সরিয়ে ঢাকা কিংবা ভিন্ন কোনো দেশে স্থানান্তর করার। আমি খুশি হতাম যদি উনি বলতেন যে দিল্লি থেকে আমাদের যেহেতু ভিসার একটা রেস্ট্রিকশন আছে এটাকে ঢাকায় নিয়ে আসো এবং সেই ফেসিলিটিস ইনফ্রাস্ট্রাকচার আমাদের আছে এবং এখানে অস্ট্রেলিয়ার ভিসা দিচ্ছে, এখানে কানাডার ভিসা দিচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা দিচ্ছে, তাহলে অন্য দেশে দিবে না কেন? ভারতের পররাষ্ট্র সচিবের সফরকে দ্বিপক্ষীয় সম্পর্ক স্থাপনে বাংলাদেশের প্রাপ্তিই বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতের পররাষ্ট্র সচিব এসে গেলেন এবং তারপরে আমরা যেসব পাবলিক স্টেটমেন্ট শুনলাম আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই পজিটিভ। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। গ্রেফতারি পরোয়ানা জারির পর আসামিদের পালিয়ে যাওয়ার ঘটনার ব্যাখ্যা চেয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 7 দিনের মধ্যে এই ব্যাখ্যা দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন কাজী পাপ্পু। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের প্রায় সকল এমপি মন্ত্রীদের পাশাপাশি অনেক পুলিশ কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়েছেন। তাদের বিরুদ্ধে ছিল গ্রেফতারি পরোয়ানাও, কিন্তু কিভাবে তারা দেশ ছেড়ে চলে গেলেন তা এখনো অজানা। গ্রেফতারি পরোয়ানা জারির পর পুলিশ বাহিনীতে থাকা আসামিদের পালিয়ে যাওয়ার ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেন প্রসিকিউশন টিম। এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ আগামী 1 সপ্তাহের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আমরা অনেক অফিসারকে দেখেছি যারা দায়িত্বে ছিলেন, কিন্তু যখনই আদালত থেকে ওয়ারেন্ট ইস্যু হলো তারপর থেকে তাদেরকে পাওয়া যাচ্ছে না। গণমাধ্যমে তথ্যটা সম্প্রচারিত হওয়ার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যাদের এই গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার দায়িত্ব তাদের উচিত ইমিডিয়েটলি অ্যাকশনে যাওয়া। সেটা যেহেতু বারবার এটা দেখছি যে ব্যাহত হচ্ছে, আসামিরা পালিয়ে যাচ্ছে, আমরা তো ডেফিনেটলি বলবো যে এটা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা ভূমিকা আছে। এদিকে জুলাই আগস্ট গণহত্যা ও ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যার ঘটনা গোপন করার অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 18 ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইন্টারনেট সেবাকে বন্ধ করে দিয়ে এই বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে গোটা দুনিয়াকে
বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন। গণহত্যা, মানবতা বিরোধী অপরাধকে গোটা দুনিয়ার থেকে আড়াল করার মাধ্যমে গণহত্যার অপরাধটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রীর সাথে এই জোনায়েদ আহমদ পলকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং এই সব পরিকল্পনার ব্যাপারে তিনি জানতেন। সেই পরিকল্পনার ব্যাপারে বিস্তারিত তথ্য উদ্ঘাটনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের একজন উপপরিদর্শকের ছেলে ইমাম হাসান তাইমকে হত্যার মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলাগুলোর নিষ্পত্তি হলেই তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে পতিত আওয়ামী লীগ শাসনের কড়া সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, জনগণের অধিকার রক্ষায় বিএনপি ও খালেদা জিয়ার ত্যাগ জাতি মনে রাখবে, যার প্রভাব পড়বে নির্বাচনে। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। যুক্তরাজ্য থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে আপনারা সবাই ধৈর্য ধরবেন, একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের। এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সকলকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পরিষ্কার করতে হবে এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ ফটক, সেই ফটকে নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি নিতে হবে। তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরতে পারেন এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলা আদালতের মাধ্যমে শেষ হলেই তিনি দেশে ফিরবেন। ওনার যখন সুযোগ হবে, অর্থাৎ আপনার মামলা মোকদ্দমাগুলো শেষ হলে চলে আসবে, উন্নতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য। এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শেখ হাসিনা দেশে নতুনভাবে বাকশাল কায়েম করেছিলেন বলেও অভিযোগ করেন তিনি। সেই ৭২-৭৫-এর বাকশাল জাতির ঘাড়ে উপনীত হল এবং এবারে জাতি প্রায় ১৭ বছর সেই নির্মম নতুন বাকশাল তার জাতাকলে পিষ্ট হতে লাগলো। আবারও ছাত্র জনতার যে ঐক্যবদ্ধ প্রয়াস এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ ১৫ বছর ১৬ বছরের যে সংগ্রাম এবং পরবর্তী পর্যায়ে তাকে কারাগারে নিয়ে যাওয়া, তার উপর জুলুম, নির্যাতন, নিপীড়নের মুখেও কখনো বলেনি যে আমি আত্মসমর্পণ করলাম, আমাকে তোমরা মুক্তি দাও। অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে বলেও আশা করেন রুহুল কবির রিজভী। রাজনৈতিক দলগুলো থেকে সংস্কারের কথাও বলা হচ্ছে একটা যৌক্তিক সময়ের মধ্যে করুন এবং আবার সুষ্ঠু নির্বাচন দিন। জনগণ যাকে সরকারে বসাবে সেই সরকার হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। যেসব পুরনো বাস ট্রাক থেকে বায়ু দূষণ হচ্ছে সেটা নিয়ন্ত্রণে বিআরটিএকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ব্যবহারের নির্দেশ দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। জানান, বায়ু দূষণ নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স গঠন করা হবে, যা কাজ করবে আগামী বর্ষাকাল পর্যন্ত। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। শীত এলেই ঢাকার বাতাসের মান বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। চলতি বছরেও এর ব্যতিক্রম হয়নি। টানা কয়েকদিন বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর ছিল। তারই ধারাবাহিকতায় দূষণের শীর্ষে ছিল রাজধানী ঢাকা। ৯ ডিসেম্বর ঢাকার বাতাসে দূষণের মাত্রা ছিল ২৭৯, যা খুবই অস্বাস্থ্যকর। দূষণের মাত্রা সব রেকর্ড ভঙ্গ করে ১২৬টি দূষিত শহরের মধ্যে শীর্ষ অবস্থানে পৌঁছেছে রাজধানী ঢাকা। এর সমাধান খুঁজতে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে শুষ্ক মৌসুমে ঢাকা ও আশেপাশে এলাকার বায়ু দূষণ রোধে করণীয় নিয়ে আয়োজন করা হয় আন্তঃমন্ত্রণালয় সভা। এতে পরিবেশ উপদেষ্টা বলেন, সরকারি প্রতিষ্ঠান সজাগ থাকলে এখন এমন পরিস্থিতি হতো না। বায়ু দূষণটাকে একটু প্রায়োরিটি দিয়ে যদি আপনারা দেখেন, কারণ আমাদের ৫ থেকে ৭ বছর গড় আয়ু কমে যাচ্ছে। প্রায় বছরে ২ লক্ষ মানুষ মারা যাচ্ছে শুধু বায়ু দূষণে, এবং ঢাকা তো বিশ্বের শীর্ষ দূষিত নগরী হচ্ছে। ঢাকাতে কোনো পয়েন্ট থেকে আনকাভার্ড অবস্থায় ট্রাক নিয়ে ঢোকা যাবে না।
পরিবেশ উপদেষ্টা বলেন সরকারি সিদ্ধান্তে আছে 2025 সালের পরে পুরানো ইট ব্যবহার করা যাবে না। 10,000 ইটভাটা থাকলেও তার মধ্যে 6,000ই অবৈধ। 10,000 ইটভাটার তালিকা থাকলে তার মধ্যে 6,000ই অবৈধ। এখন আমাকে বলেন যে আমি কয় হাজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে পারবো? স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন খোরাখুরির সঙ্গে অনেক মন্ত্রণালয় ও দপ্তর জড়িত। যে কেউ খোরাখুরি করতে গেলে সিটি কর্পোরেশনের অনুমতির পাশাপাশি সব পক্ষের আলোচনা জরুরি। খোরাখুরির যে ব্যাপারটা এটাকে একটা ইন্টিগ্রেটেড জায়গায় আনা প্রয়োজন। অনেকগুলো মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত অনেকগুলো দপ্তর সংস্থা যারা খোরাখুরি করে বিভিন্ন কাজের ক্ষেত্রে। খাল উদ্ধার ও উন্মুক্ত জায়গায় খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হবে বলেও জানান আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়া। খাল জমিগুলো দখল অবস্থায় আছে, সেগুলো হচ্ছে পুনরায় আমাদের কর্তৃত্বে নিয়ে পার্ক, খেলার মাঠ করে সেগুলোকে সংস্থাপন করা। এবং শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। কনকনে শীতে কাঁপছে দেশের উত্তর পূর্বাঞ্চলের মানুষ। চুয়াডাঙ্গা, গোপালগঞ্জে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। হালকা কুয়াশার সঙ্গে হিম শীতল বাতাসে মানুষের জীবনযাত্রায় নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। সাইফ জাহান ও মাসুদ পারভেজের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চুয়াডাঙ্গায় আজ 10.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে জেলায় এটি সর্বনিম্ন তাপমাত্রা। হাড় কাঁপানো শীত ও হালকা কুয়াশার সঙ্গে হিমশীতল বাতাসে মানুষের জীবনযাত্রায় নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। এতে খেটে খাওয়া দিনমজুর শ্রমিকরা চরম বিপাকে পড়েছেন। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। এত শীতের তীব্রতা যে আমরা বাড়ি থেকে রাস্তায় বেরোতে আমাদের খুব কষ্ট হচ্ছে ঠান্ডার কারণে। প্রচন্ড শীত পড়েছে, আমরা শীতের কারণে বাসা থেকে বের হতে পারছি না, কুয়াশার কারণে আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না। খুব দুর্ভোগের ভিতর চুয়াডাঙ্গাবাসী জীবন কাটাইতেছে। গোপালগঞ্জেও ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। সকাল থেকে সূর্যের মুখ দেখা যায়নি, রয়েছে ঘন কুয়াশাও। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না মানুষ। স্কুল কলেজে কমেছে শিক্ষার্থীদের উপস্থিতি। শীতে কষ্ট পাচ্ছে বৃদ্ধ ও শিশুরাও। প্রচন্ড ঠান্ডা আর কুয়াশায় চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। আগুন জ্বেলে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে অনেককেই। আজকে প্রচন্ড শীত পড়ছে, বাড়ি থেকে বের হওয়াই যাচ্ছে না, তারপরেও পেটের যন্ত্রণায় অবশ্যই তো বের হতে হবেই। রোডে তো বার হতেই হবে, ভ্যান নিয়ে এই কারণে বার হয়েছি, কারণ 3 ডিসেম্বর ছেলে মেয়ে সামনে আসতে হবে, তো এই জন্য বার হয়েছি ভাই। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 2-3 দিনেও তাপমাত্রা আরো কমতে পারে। আগামী 3 দিনের পূর্বাভাসে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আফরিন পপি, মোহনা সংবাদ। ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 541 জনের। একই সঙ্গে এই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 344 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে 41, চট্টগ্রাম বিভাগে 15, ঢাকা বিভাগে 44, ঢাকা উত্তর সিটিতে 69 এবং দক্ষিণ সিটিতে 70 জন, খুলনা বিভাগে 41, রাজশাহী বিভাগে 19, ময়মনসিংহ বিভাগে 7 এবং রংপুর বিভাগে 2 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ভ্যাট দিব জনে জনে অংশ নেব উন্নয়নে প্রতিপাদ্যে পালিত হলো জাতীয় ভ্যাট দিবস 2024। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ঢাকা পশ্চিম কমিশনারেট থেকে কর্মশালা, সেমিনার এবং ভ্যাট বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মিরপুরে আয়োজিত এই কুইজ প্রতিযোগিতায় স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এছাড়া সম্মানিত করদাতাদের সম্মাননা প্রদান, অনলাইন দাখিলপত্র বিষয়ে প্রশিক্ষণ এবং ভ্যাট সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে লিফলেট বিতরণ করা হয়। দেশের বাইরের খবর। মিয়ানমারের রোহিঙ্গা যোদ্ধা সহ সরকারি বাহিনীর শত শত সৈন্যকে আটকের কথা জানিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আটককৃতদের মধ্যে সামরিক বাহিনীর কুখ্যাত ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনো রয়েছেন। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী। আরাকান আর্মি জানায়, বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন প্রদেশের মোংডু শহরের শেষ জান্তা ঘাঁটিটি গত রোববার তারা দখলে নিয়েছে। এদিকে মোংডু শহর দখলে নেওয়ার ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের প্রায় 350 কিলোমিটার সীমান্তের পুরোটাই
আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে প্রাণহানি ছাড়িয়েছে ৪৪,৮০০। এদিকে চলতি বছরে বিশ্ব জুড়ে ৫৪ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার, যার ১/৩ নিহত হয়েছেন গাজা ইসরায়েলি বাহিনীর হাতে। কাজী শাহিনের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী হামলায় গাজা জুড়ে ২৪ ঘণ্টায় আরও ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে প্রাণহানি ছাড়িয়েছে ৪৪,৮০০। এ পর্যন্ত আহত হয়েছে লক্ষাধিক মানুষ। গাজায় যুদ্ধবিরতি ও জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA এর কার্যক্রমের প্রতি সমর্থন জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে সাধারণ পরিষদ। ৯টি দেশ এ প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিলেও পক্ষে ভোট পড়ে ১৫৮টি, আর ভোটদানে বিরত থাকে ১৩ দেশ। এদিকে ২০২৪ সালে বিশ্বে ৫৪ জন সাংবাদিক নিহত হয়েছেন দায়িত্ব পালনকালে অথবা পেশার কারণে তাদের হত্যা করা হয়েছে। তাদের মধ্যে ১/৩ নিহত হয়েছেন গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে। ২০২৩ সালের ২৩ অক্টোবরের পর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় ১৪৫ জনের বেশি সাংবাদিককে হত্যা করেছে। সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারের এক প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। ভয়াবহ দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিখ্যাত উপকূলীয় শহর মালিবু। দাবানলের তীব্রতায় ৩,০০০ একরেরও বেশি বনাঞ্চল পুড়ে যাওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২,০০০ স্থাপনা। এরই মধ্যে শহরের ৬,০০০ বাসিন্দাকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়েছে প্রশাসন। অন্যদিকে নারীদের জন্য নতুন করে হিজাব আইন চালুর সিদ্ধান্ত নিয়েছে ইরান। এ আইনে বলা হয়েছে, যদি কোনো নারী হিজাব পরতে অস্বীকার করেন তবে তাকে মৃত্যুদণ্ড বা সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড দেয়া হতে পারে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। র্যাবের আয়নাঘর ছিল তদন্তের স্বার্থে, জুলাই বিপ্লবের পরেও সেভাবেই রাখা হয়েছে, জানালেন মহাপরিচালক। গুম খুনের ঘটনায় ক্ষমা প্রার্থনা। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত। দিল্লিতে বিক্রম মিস্ত্রি। সম্পর্ক উন্নয়নে দুপক্ষকে আন্তরিক হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। মিথ্যা মামলাগুলোর নিষ্পত্তি হলেই দেশে ফিরবেন তারেক রহমান, জানালেন মির্জা ফখরুল। পতিত সরকারের কড়া সমালোচনা রিজভির। এবং ঠান্ডায় কাঁপছে উত্তরের মানুষ। জুবুথুবু, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ তাপমাত্রা ১০ ডিগ্রি। ২-১ দিনের মধ্যে আসছে শৈত্যপ্রবাহ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। এছাড়া মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।